প্রশাসন যদি বুঝে যে ইনি আগামীতে এমপি হতে যাচ্ছেন বা ইনি আগামীতে প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, তখন প্রশাসন কিন্তু ভয় পায়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশে ফিরেছেন, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে এমন প্রটোকল এবং এমনভাবে রিসিপশন দেওয়া হয়েছে অ্যাজ ইফ উনি রাষ্ট্রের প্রধানতম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি যখন ভোটার হয়েছেন, আপনি দেখবেন তিনি ভোট দিতে উনি নির্বাচন কমিশনে যাচ্ছেন, লাইভ ব্রডকাস্ট হচ্ছে, উনি কীভাবে সাইন করছেন সেটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে, অ্যাজ ইফ ওনাকে প্রজেক্ট করা হয়েছে যে হি উইল বি দি নেক্সট প্রাইম মিনিস্টার। তো এই জিনিসগুলো যখন একটা প্রভাব বিস্তার করে, তখন কিন্তু অটোমেটিক একটা রাজনৈতিক আবহ তৈরি হয়। তো এই জায়গায় কিছু বেনিফিট বিএনপি পেয়েছে। নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি আজ বলেছেন যে জামাতে ইসলামী সহ 11 দল রিভোল্ট করলে বা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। তাই 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কোনো রিভোল্ট করেনি, বিদ্রোহ করেনি, এমন মন্তব্য করেছে। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। এই যে আপনাদের দল বারবার বলার চেষ্টা করছে, জোটের দল শফিকুর রহমান বলছেন যে রিভোল্ট না করার কারণে আজ দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটি বলার চেষ্টা করছেন। তারা করেননি, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। বারবার এই কথা বলে তারপর বারবার যখন একই প্রসঙ্গ নিয়ে আসছেন জনগণের সামনে, যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ বারবার করছেন, এটি কি আসলে আপোষকামিতা বলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, হারুন ভাই এবং রতন ভাই আছেন, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। একটা নির্বাচন যখন হয় তখন নানা ধরনের অভিযোগ থাকে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব একই কথা আগেও বলেছেন। তো নির্বাচনটাকে আমরা যেভাবে দেখি, আমরা দেখেছি জামাত যে অভিযোগ করেছে একই অভিযোগ বিএনপিও করেছে। এখানে হারুন ভাই আছে, আপনি দেখবেন হারুন ভাইয়ের অভিযোগ আছে যে ওনার আসনে অনেক ধরনের ম্যানিপুলেশন হয়েছে, অনেক ধরনের কারচুপি হয়েছে, ওনাকে আমি বলতে শুনেছি আগে। বিএনপিরও বহু জায়গায়, বিএনপি তো কিছু কিছু জায়গায় মামলাও করেছে ইলেকশনের জন্য। তো আপনি যদি দেখেন যে জামাতও অভিযোগ করছে, বিএনপি অভিযোগ করছে, এটা দুইটা কনসিকুয়েন্সেস হতে পারে। একটা হতে পারে যে আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থার এমন কিছু ত্রুটিপূর্ণ দিক আছে যেখানে কিছু না কিছু রিগিং, কিছু না কিছু ম্যানিপুলেশন হয়েই থাকে। তো সেটা আমরা যারা ইলেকশন করেছি আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। কিছু কিছু মানে লিমিটেশনস ছিল, কিছু কিছু জায়গায় প্রশাসনের দুর্বলতা ছিল, কিছু কিছু জায়গায় জোর জবরদস্তি ছিল, এবং কিছু কিছু জায়গায় নিয়মের ব্যত্যয় ঘটেছে। অ্যাজ এ হোল ইলেকশনটাকে যেহেতু সবাই গ্রহণ করে নিয়েছে, সো ইলেকশন, যেমন ধরেন জামাত যে সমস্ত আসনে জিতেছে, নিশ্চয়ই জামাত ওই সমস্ত আসনে হ্যাপি যেখানে ইলেকশন কারেক্ট হয়েছে। বিএনপি যে সমস্ত আসনে জিতেছে, বিএনপি তো ওই সমস্ত জায়গায় হ্যাপি তারা সেখানে জিতেছে। ফলে এই আলোকে আমরা ইলেকশনটাকে গ্রহণযোগ্য হিসেবে ধরে নিয়েছি, বা জামাতের আমির যেটা বলছেন যে আমরা মেনে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে একটা নীতি হচ্ছে আমি 1% ত্রুটিও কেন মেনে নিব, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে না, আমি আপাতত একটা সমঝোতা করে, যেটা আপনি এখন ইঙ্গিত করলেন যেটা এক ধরনের সমঝোতা কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলেছে যে এবারে নির্বাচনটা কোনো একটা সমঝোতামূলক নির্বাচন ছিল কিনা। আমি যদি আপনাকে নির্বাচনের আগের দৃশ্যপট দেখাই, আমরা কিন্তু এই অভিযোগগুলো তুলেছিলাম যে নির্বাচনে একটা লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু ছিল না, হয় নাই। তো এটার পক্ষে যুক্তি কি? আমি যদি বলি যে এটা কি একটা পলিটিক্যাল রেটরিক, না এটার পেছনে কোনো যুক্তি আছে? আমি আপনাকে যুক্তিগুলো একটা একটা করে দুই একটা তুলে ধরি। যেমন ধরেন আপনি দেখবেন বিএনপির চেয়ারম্যান বা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশে ফিরেছেন, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে এমন প্রটোকল এবং এমনভাবে রিসিপশন দেওয়া হয়েছে অ্যাজ ইফ উনি রাষ্ট্রের প্রধানতম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি যখন ভোটার হয়েছেন, আপনি দেখবেন তিনি ভোট দিতে উনি নির্বাচন কমিশনে যাচ্ছেন, লাইভ ব্রডকাস্ট হচ্ছে, উনি কীভাবে সাইন করছেন সেটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে, অ্যাজ ইফ ওনাকে প্রজেক্ট করা হয়েছে যে হি উইল বি দি নেক্সট প্রাইম মিনিস্টার। তো এই জিনিসগুলো যখন একটা প্রভাব বিস্তার করে, তখন কিন্তু অটোমেটিক একটা রাজনৈতিক আবহ তৈরি হয়। তো এই জায়গায় কিছু বেনিফিট বিএনপি পেয়েছে। আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি যে প্রশাসন যদি বুঝে যে ইনি আগামীতে এমপি হতে যাচ্ছেন বা ইনি আগামীতে প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, তখন প্রশাসন কিন্তু ভয় পায়। তখন সরকারি দলের লোকদের ধমক, হুমকি, নানা ধরনের বিষয় চলে। আমার নির্বাচনী এলাকায় একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি এটা বিষয়টা ভালো করে বুঝবেন। আমার একটা ডিজিটাল ক্যাম্পেইনের জন্য আমরা একটা ক্যারাভ্যান বের করেছিলাম। তো ক্যারাভ্যানটা
পাবলিসিটিতে যাওয়ার 2 ঘন্টার মধ্যে আপনার ম্যাজিস্ট্রেট ওটাকে আটকিয়ে ওটাকে জরিমানা করেছে এবং ওটাকে সিজ করে নিয়েছে, বলছে ন এই ধরনের ডিজিটাল ক্যারাভেন আমাদের নির্বাচনী আইনের ব্যত্যয়। ঠিক আছে, তা আমাকে প্রায় 40,000 টাকা জরিমানা করেছে এবং আমার একটা লোককে অ্যারেস্ট করে ফেলেছে যে ক্যারাভেনের যে দায়িত্বে ছিল তাকে। পরে আমি যখন রিটার্নিং অফিসারকে চ্যালেঞ্জ করলাম, আমি বললাম যে বিএনপির প্রার্থীও তো এই ধরনের ক্যারাভেন বের করেছে, তো সুতরাং আপনি শুধু আমাকে জরিমানা করলেন, তাহলে বিএনপির প্রার্থী বিএনপির গাড়িটাকে জরিমানা করেন। উনি আমাকে বললেন যে বিএনপি যে বের করেছে এর প্রমাণ কি? তো আমি ওনাকে প্রমাণ দেখালাম, ডিজিটাল ছবি তারপরে ভিডিও দেখালাম। উনি তখন দেখানোর পরে করলেন কি, বললেন যে ঠিক আছে তাহলে আপনি আপনার টাকা ছেড়ে দিলাম, আমার 40,000 টাকা জরিমানা আমাকে ফেরত দিল। অ্যাজ ইফ মনে হচ্ছে যে উনি আমার সাথে ন্যায় বিচার করলেন, কিন্তু দেখেন উনি বিচারটা করলেন কিসের প্রেক্ষিতে? বিএনপির লোকদের স্বার্থে, মানে বিএনপি যখন করেছে ওইটা বৈধ, আমি যখন করেছিলাম সেটা অবৈধ ছিল।